তাহলে আমরা গত ক্লাসে ইউনিফর্ম ফ্লো শেষ করেছি। ওদিকে স্যারের সাথে অলরেডি আমরা পড়া শুরু করেছি গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো, তাই না? তাহলে ইউনিফর্ম ফ্লোতে যতগুলো ইকুয়েশন শিখেছি, যে মেথডে আমরা প্রবলেমগুলো সলভ করেছি, সেই অ্যাপ্রোচগুলো অনেকখানি গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লোর সাথেই আছে। সেই ডেফিনেশনগুলোর উপরে ভিত্তি করে গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লোতে প্রবলেমগুলো সলভ করা হচ্ছে। এখন যে জিনিসটা দেখা যাবে যে আমরা র্যাপিডলি ভ্যারিড ফ্লোর ক্ষেত্রে স্টাডি করতে চাই। র্যাপিডলি ভ্যারিড ফ্লোর ক্ষেত্রে স্টাডি করতে গেলে প্রথমেই চিন্তা করতে হয় যে র্যাপিডলি ভ্যারিড ফ্লোর ডেফিনেশনটা কি। র্যাপিডলি ভ্যারিড ফ্লোর জন্য আমাদের কাছে প্রথম যে অংশটুকু আমরা ইন্ট্রোডাকশনে পড়বো, যে এখানে একটা স্পিলওয়ে সম্পর্কে পড়বো। স্পিলওয়ে হবে একটা স্ট্রাকচার যেটা ড্যামের সাইটে এটাকে কনস্ট্রাক্ট করা হয়। স্পিলওয়ের ক্ষেত্রে প্রায় আমরা দেখি যে ড্যামের উপর থেকে এক্সট্রা পানিকে সে কিভাবে ডিসপোজ করতে পারবে সেই পদ্ধতি দিয়ে এই স্পিলওয়ে কনস্ট্রাকশন করা হয়। স্পিলওয়েটাকে প্রায় বলা হয় এজন্য সেফটি ভালভ, একটা ড্যামের জন্য সেফটি ভালভ। কিছুক্ষণের মধ্যে আমি যখন স্পিলওয়ে সম্পর্কে আরো একটু বলবো, তখন তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হবে কেন বলা হয় স্পিলওয়ের জন্য, ড্যামের জন্য একটা সেফটি ভালভ কেন স্পিলওয়েকে বলা হয়। তবে আমরা কি ড্যাম কেন কনস্ট্রাক্ট করি এটা বলতে পারি? ড্যাম কেন কনস্ট্রাক্ট করি? ম্যাডাম, ড্যাম কনস্ট্রাক্ট করার তো অনেক কারণ আছে। সেখানে পাওয়ার জেনারেশন হইতে পারে, আমার ওয়াটারটা কন্ট্রোল করার জন্য হইতে পারে। হ্যাঁ, এই পয়েন্টে আসো যে ওয়াটারকে কন্ট্রোল করব, তাই তো? তাহলে ড্যামের ক্ষেত্রে আমার প্রথম অ্যাজাম্পশনই হচ্ছে যে আমি ওয়াটার যে ফ্লোটা আছে তাকে কন্ট্রোল করব, তাকে আমি ধরে রাখবো, তাই তো? এখন ধরে রাখতে গিয়ে দেখা যায় যে আমার ড্যামটা তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটির কনস্ট্রাক্ট করতে হয়। তার থেকে অতিরিক্ত পানিটাকে আমি ডিসপোজ করতে চাই, এবং সেই ডিসপোজ করার পথ হচ্ছে স্পিলওয়ে। এই জন্য একটা পর্যায়ে ড্যামের ধারণ ক্ষমতার বেশি যদি পানি হয়ে যায়, তখন সেই ড্যামটা কলাপস হতে বাধ্য। স্পিলওয়ে তাকে সেই অংশটায় তার জন্য একটা সেফটি ভালভ হিসেবে কাজ করে। আমরা স্পিলওয়ে কোথায় প্লেস করব? স্পিলওয়ে প্লেস করার ক্ষেত্রে দেখা যায় যে মেইন গর্জ শব্দটা ড্যামের একটা প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়। আমরা যখন ড্যামের জন্য কনস্ট্রাক্ট করে থাকি, ড্যামের নর্মাল পুল বলি হচ্ছে অ্যাভারেজ যে ওয়াটার লেভেলটা, ওই ড্যাম যে অ্যাভারেজ ওয়াটার লেভেলের জন্য কনস্ট্রাক্ট করা হয়েছে, তার সাথে ড্যামটা প্রতিনিয়ত বছরে নির্দিষ্ট একটা সময় দেখা যাবে যে একটা ওয়াটার লেভেল পাবে, যে ওয়াটার লেভেলটাকে আমরা ম্যাক্সিমাম ওয়াটার লেভেল হিসেবে আইডেন্টিফাই করব এবং তার সাথে যোগ করব ফ্রি বোর্ড। সেক্ষেত্রে ড্যামের টপ লেভেলটাকে আমরা আইডেন্টিফাই করব। তাহলে নর্মাল পুল হচ্ছে অ্যাভারেজ ওয়াটার লেভেল, এর সাথে ভিন্ন হবে ম্যাক্সিমাম ওয়াটার লেভেলের সাথে অ্যাড হবে ফ্রি বোর্ড। সেখান থেকে আমরা ড্যামের টপ লেভেলটাকে আইডেন্টিফাই করতে পারবো। মেইন গর্জের এই হচ্ছে তার টোটাল কম্পোনেন্ট। এরপরে যখন এক্সট্রা পানিটাকে সে ডিসপোজ করবে, শ্যাডেল নামে একটা কম্পোনেন্ট থাকবে। শ্যাডেল শব্দটা আমরা উটের কুচ হিসাবে, উটের কুচ বলতে প্রায় বোঝায় যে উঁচু একটা অংশ, সেখান থেকে পানিটার প্রবাহ ঘটবে, স্পিলওয়ে ক্রেস্টটা সেই অবস্থানে থাকবে। তাহলে আমাদের কাছে স্পিলওয়ের জন্য লোকেশন কোথায় হলে ভালো হয়? আগের ছবিটা যেটা দেখাচ্ছিলাম, যে স্পিলওয়ে লোকেশনটা যদি এমন হয় যে ড্যামের পরে সে ফ্রি ফ্লো করবে, এরকম একটা স্পিলওয়ে হয়, সেই লোকেশনটা মনে হচ্ছে যে ভালো হয়। কখনো কখনো দেখা যায় যে ড্যাম এবং রিজার্ভারের মাঝখানে স্পিলওয়ে হয়, এবং এছাড়াও কখনো কখনো এটাও দেখা যায় যে ড্যামের পরে একটা রিজার্ভার হয়ে তারপরে স্পিলওয়ে হয়। ঠিক আছে? তাহলে দুটো পদ্ধতি হতে পারে, ড্যামের পরে ডাইরেক্ট একটা স্পিলওয়ে হতে পারে, ড্যাম এবং স্পিলওয়ের মাঝখানে একটা রিজার্ভার হতে পারে। আমরা স্পিলওয়ের এই কনস্ট্রাকশন পদ্ধতি
বা লোকেশনটা আইডেন্টিফাই করার জন্য আমার কাছে 3টা প্যারামিটার প্রয়োজন হয়। 1 নাম্বার প্যারামিটার হচ্ছে আমার আসলে প্রয়োজনীয়তা, কি পারপাসে আমি স্পিলওয়েটাকে কনস্ট্রাক্ট করব। 2 নাম্বার হচ্ছে স্পেস। 3 নাম্বারটা হচ্ছে যে তোমার ডিজাইনের প্রয়োজনে তোমার এই 3 নাম্বারটা হচ্ছে ডিজাইনের প্রয়োজনে যে কস্টিংটা ধরা আছে সেই কস্টিংটা বা কস্টটা অনেক সময় 1 নাম্বারও ধরা হয় যে সেটা কত, তাই সেটা দিয়ে কিরকম করে একটা স্পিলওয়ে প্রভিশন হবে কিনা। লোকেশন আইডেন্টিফিকেশনের জন্য এই 3টা প্যারামিটার দরকার হয়। নেক্সট হচ্ছে আমরা যখন স্পিলওয়ের ক্ষেত্রে এই ধরনের তার লোকেশন কত, কোথায় হবে, এই বিষয়গুলো যখন আমাদের মাথায় আসছে তখন আমাদের কাছে খুব সহজভাবেই জানার প্রয়োজন আমরা বোধ করি। সেটা হচ্ছে যে কি কি ধরনের স্পিলওয়ে আছে। আমাদের টোটাল 6 ধরনের স্পিলওয়ে আছে। স্ট্রেট ড্রপ স্পিলওয়ে, ওভারফ্লো স্পিলওয়ে আর ওগি স্পিলওয়ে, চিউট স্পিলওয়ে এবং সাইড চ্যানেল স্পিলওয়ে, শ্যাফট স্পিলওয়ে, সাইফন স্পিলওয়ে। আমি প্রত্যেকটার সম্পর্কে 2 লাইন করে বলবো, তোমরা একটু খেয়াল করে নিবে যে কোনটা কি ধরনের স্পিলওয়ে, কারণ এটা সবিস্তারে আসলে খুব জিজ্ঞাসা করলেও খুব অল্প করেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কারণ হচ্ছে যে আমাদের এরপরে একটা অ্যাডভান্স লেভেলের কোর্স থাকবে যেখানে স্পিলওয়ে সম্পর্কে আর একটু তোমরা পড়তে পারবে। সেটা লেভেল 4 এ গিয়ে 4.2 তে স্পিলওয়ে সম্পর্কে ওখানে সবিস্তারে আলোচনা এবং আর স্টেবিলিটি, ডিজাইন পদ্ধতি এগুলি সম্পর্কে বলা হবে। তাহলে আমরা প্রথম যেটা বলছিলাম স্ট্রেট ড্রপ স্পিলওয়ে, ছবি প্রথমটা একটু খেয়াল করবে। স্ট্রেট ড্রপ স্পিলওয়ের ক্ষেত্রে স্পিলওয়েটা আসলে কোথায়, আমাদের মেন যে চিন্তা স্পিলওয়েটা এই কনস্ট্রাকশনটুকু যেখানে স্পিলওয়ের ভেতরে একটা বাড়ানো একটা অংশ আছে যেটাকে লিপ বলে এবং স্পিলওয়ের উপর দিয়ে পানির প্রবাহ ঘটছে। আমরা পানিটাকে গ্র্যাভিটেশনাল ফোর্স জনিত কারণে তার প্রবাহটা ঘটতে দিচ্ছি। নিচে এই স্পিলওয়েটার নিচের অংশটুকু আছে হচ্ছে আর্দেন বা মাটি দিয়ে তৈরি। উপর থেকে যখন পানিটার প্রবাহ ঘটছে সে পানির প্রবাহ এটা যদি সিম্পলি 4 কোণা হতো তাহলে এখানে শেষ হয়ে যেত। পানিটাকে একটু বড় করে প্রজেক্ট করে ফেলা হচ্ছে, তারপরেও দেখা যায় আর্দেন হওয়ার কারণে বা মাটির হওয়ার কারণে এই নিচেতে পানি যখন পড়ছে এখানে পানি মাটিতে আঘাত করার কারণে এরোশন হচ্ছে এবং এটা লং টার্ম হলে দেখা যাবে যে এই এরোশনটা প্রোগ্রেস করবে। ঠিক আছে, তাহলে স্ট্রেট ড্রপ স্পিলওয়ে স্বাভাবিকভাবেই তখনই আমরা সবকিছু জানার পরেও তখনই উইদাউট প্রোটেকশনে, উইদাউট ডাউন স্ট্রিম প্রোটেকশনে কনস্ট্রাক্ট করব যখন এটা আমাদের প্রয়োজন এবং আমার কাছে আমার বাজেট এবং কাজের প্রয়োজনে আমি এটা করব। এটাকে একটু ইমপ্রুভমেন্ট করা হয়েছে, এটাকে ডাউন স্ট্রিমে একটা প্রোটেকশন দেওয়া হয়েছে। খেয়াল করে দেখো এটা একটা কনক্রিট প্রোটেকশন দেওয়া হয়েছে এবং ডাউন স্ট্রিমে আরো একটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে যে পানিটা যখন ফ্লোরের কাছে আসবে তখন একটা ছোট্ট একটা সেকেন্ডারি ড্যাম ক্রিয়েট করে ফ্লোরটার ভেতরে একটা জাম্প ক্রিয়েট করা হয়েছে এবং ফ্লোরটা তখন এই জাম্পের পরে একটা স্টেবল কন্ডিশনে প্রবাহটা যাচ্ছে। দুটো ছবির ভেতরে আর কি পার্থক্য আছে তোমার এতদিনের নলেজ দিয়ে? দুটো ছবির ভেতরে কি কি পার্থক্য দেখা যায়? হাইড্রোলিক্যালি কি পার্থক্য দেখা যায়? স্পিলওয়ে থেকে পাস হওয়ার পরে পানিটা কি সুপার ক্রিটিক্যাল ফ্লো হচ্ছে নাকি সাব ক্রিটিক্যাল ফ্লো হচ্ছে? ম্যাডাম যেহেতু এখানে একটা হাইড্রোলিক জাম্প আছে তো ম্যাডাম ফ্লোটা তো আসলে সুপার ক্রিটিক্যাল হইতে হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে ম্যাডাম প্রথমটার ক্ষেত্রে এখানে ফ্লোটা আসলে সাব ক্রিটিক্যাল হবে যেহেতু এখানে একটা ম্যাডাম বাধা পাইতেছে, তো ম্যাডাম ভেলোসিটিটা আসলে কমে যাবে। আচ্ছা, তাহলে আমাদের কাছে এখন থেকে যেহেতু স্যারের সাথে পড়ছি, স্যারের অংশে ওই যে M1 M2
কার্ভগুলোর সাথে সাথে আমাদের এই অংশগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে হাইড্রোলিক জাম্পের সাথে এখানে সুপার ক্রিটিক্যাল হচ্ছে কিনা, এখানে সাব ক্রিটিক্যাল হচ্ছে কিনা, কন্ডিশনগুলো যেন আমরা ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমি এই ছবিটা দেখানোর অনেক আগে থেকেই তোমরা বিভিন্ন বইতে যখন প্রবলেম করেছো, ওপেন চ্যানেল ফ্লোতে তো অবশ্যই ওগি স্পিলওয়ে, যেটাকে ওভারফ্লো স্পিলওয়ে বলা হয়, ওভারফ্লো স্পিলওয়ে বা ওগি স্পিলওয়ে সম্পর্কে সবচেয়ে বেশি আমরা পড়াশোনা করে থাকি। আমরা ওগি স্পিলওয়েটা কেমন দেখি? ওগি স্পিলওয়েতে একটা শার্প টেস্টেড ওয়্যার থাকবে, ঠিক আছে? শার্প টেস্টেড সেই ওয়্যারটা স্ট্রাকচারটা যেখানে শেষ হচ্ছে ও পয়েন্ট থেকে, ও থেকে সি হয়ে ফ্লোর পর্যন্ত ঘুরে আসবে কনক্রিটের এই স্ট্রাকচারটা, এটার নাম হচ্ছে ওগি স্পিলওয়ে বা ওভারফ্লো স্পিলওয়ে। এর ফেসটা হচ্ছে আমরা শার্প টেস্টেড ওয়্যারে যেখানে আছে এখানে 90 ডিগ্রি একটা ফেস দেখছি। আমরা পানি যখন উপর থেকে প্রবাহ হতে দেখছি, দুইটা ন্যাপি ক্রিয়েট হতে দেখছি, এটাকে ন্যাপি বলে। পানির যে সারফেসটা ঠিক ওই ঢাল বরাবর যাচ্ছে, অ্যাটমসফিয়ারিতে এক্সপোজড যেটা আছে আপস্ট্রিমে সেটাকে আপার ন্যাপি বলে, এবং যেটা স্ট্রাকচারে গা বেয়ে পড়ছে সেটাকে লোয়ার ন্যাপি বলে। আর ওগি স্পিলওয়ের কেসটাকে আমরা আইডেন্টিফাই করেছি, ম্যাক্সিমাম রিজার্ভার লেভেলটাকে আমরা ডিফাইন করেছি। ম্যাক্সিমাম রিজার্ভার লেভেলটা দেখা যাচ্ছে ডিজাইন হেড থেকে একটা দূরত্বে তার অবস্থান আছে। তাহলে ওগি স্পিলওয়ের ক্ষেত্রে যে জিনিসটা হয়, এটা যখন আমরা ড্যামের পানিটাকে সামনে যখন ওগি স্পিলওয়ে সেট করে থাকি, তখন পানিটা বাধাগ্রস্ত হলো। পানিটা বাধাগ্রস্ত হওয়ার যে প্রকৃতি, সে প্রকৃতি হচ্ছে 90 ডিগ্রি হওয়ার কারণে বাধাটা খুব সরাসরি এসে পড়ে, তখন এই স্ট্রাকচারের স্টেবিলিটি অনেক সময় হুমকির মুখে ফেলে দেয়। আমরা সে কারণে দেখি যে ওগি স্পিলওয়ের ক্ষেত্রে প্রায় আপস্ট্রিমটা একটা ইনক্লাইন্ড বার দিয়ে করা হয়, এবং এই ইনক্লাইনেশনটার ক্ষেত্রে একটু ডিজাইন করে নিতে হয় যে কত ইনক্লাইনেশন হওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখানে আপস্ট্রিমটাকে ইনক্লাইন করা ওগি স্পিলওয়ে। তাহলে ওগি স্পিলওয়ের দুটো অবস্থান দেখছি, একটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা হচ্ছে এটা কি 45 নাকি এটা 60 ডিগ্রির মতো হবে। আমরা এইভাবে ইনক্লাইন করে স্পিলওয়েটাকে প্লেস করছি। চিউট স্পিলওয়ের ক্ষেত্রে সাইডে ওয়াল থাকবে, সাইডে ওয়াল থাকবে, রিজার্ভার থেকে পানির প্রবাহটা ঘুরবার জন্য একটা স্টিপলি স্লোপিং চিউট অথবা থ্র থাকবে। থ্র বানান TROUGH, থ্র। এখানে এক্সপিরিয়েন্সটা অনেকখানি হবে ওই যে আমরা ছোটবেলায় এটা প্রায়ই করতাম, স্লিপারে উঠতাম যেভাবে, সেরকম একটা বিষয় হবে যে এখানে স্টিপলি পানিটা পাস হয়ে যাবে। সাইড ওয়ালগুলোকে আমরা মার্ক করেছি, এটা নদীতে পানিতে রিজার্ভার থেকে নদীতে পানিটা পাস করে দেবো একটা স্টিপ স্লোপ দিয়ে। এই ছবিটা নেওয়া হয়েছে যেহেতু বারবারই নদীতে পানি দেওয়ার কথা হচ্ছে, আপস্ট্রিম ডাউনস্ট্রিমের কথা বলা হচ্ছে, আমরা অনেক সময় এভাবে স্পিলওয়ে ক্রিয়েট করে থাকি। এই স্পিলওয়েটা যেখানে ক্রিয়েট করা হয়েছে এখানে বছরের 6 মাসের বেশি এরকম ড্রাই থাকে, কিন্তু যখন এখানে উইন্টারে স্নোফল হয় তখন এই স্নোটা মেল্টেড হওয়া পানি ফ্লো করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। মেল্টেড পানিটা এই যে পুরো ঘাসআলা যে জায়গাটা দেখা যাচ্ছে পুরো জায়গাটা ভরে যায়, যার কারণে সেই পানিটা পাস করার জন্য এই স্পিলওয়েটা ডিজাইন করা হয়েছে। এবং স্পিলওয়ে ডিজাইনটা আমরা যেগুলো পড়ছিলাম সেই কনসেপ্ট অনুযায়ী এখান থেকেই যাবে। এই ছবিটা অবশ্য দেশের বাইরে থেকে নেওয়া হয়েছে, এটা অস্ট্রেলিয়ার একটা প্লেগ্রাউন্ড থেকে নেওয়া হয়েছে। আর শ্যাফট স্পিলওয়ের ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে যে পাইপের সাহায্যে, পাইপটাকেই বলা হচ্ছে শ্যাফট, ভার্টিক্যাল পাইপের সাহায্যে পানিটাকে রিভারে ডিসপোজ করার জন্য যে প্রভিশন আছে তাকে আমরা শ্যাফট স্পিলওয়ে বলা হয়। নর্মাল পুল লেভেল থেকে পানিটা শ্যাফটের সাহায্যে পাস করা হবে, এবং এই পানিটা পাস করার ক্ষেত্রে দেখা যাবে যে আমরা একটা পাইপ
কনস্ট্রাক্ট করছি যে পাইপটার বডিটা থাকবে কনক্রিটের। নেক্সট হচ্ছে সাইফন স্পিলওয়ের ক্ষেত্রে আমরা সাইফন স্পিলওয়ের যে কনস্ট্রাকশনটা এটা ওভারফ্লো স্পিলওয়ের উপরে প্লেসমেন্ট হবে। তাহলে ওভারফ্লো স্পিলওয়ে কিন্তু আমি বেশ 2 লাইনের বেশি বলে ফেলেছি। এমন একটা স্পিলওয়ে হবে 90 ডিগ্রি তার ক্রেস্ট হতে পারে, 90 ডিগ্রি তার আপস্ট্রিমের ফেস হতে পারে, কিন্তু সেই ওভারফ্লো স্পিলওয়ের সাথে এই ছবিটার কি পার্থক্য? আমরা যে ওভারফ্লো স্পিলওয়ে বললাম তার সাথে এই ছবিটার কি পার্থক্য? ম্যাডাম এখানে তো একটা কি বলে একটা পাইপ দিয়ে পানি যাচ্ছে, তো ম্যাডাম সেখানে বলতে গেলে আসলে ডিসচার্জটা সবসময় সেম। না, স্ট্রাকচার কত কি কি চেঞ্জ আসছে? ম্যাম ডাউনওয়ার্ড সাইডে একটা স্টেপ দেওয়া আছে। জাহিদ, এটা আপনার একটা ভালো অবজারভেশন। আমরা কিন্তু ওভারফ্লো স্পিলওয়ের ক্ষেত্রে এ ধরনের হুডের ব্যবহার করিনি, তাই না? এই হুডটা প্লেসমেন্টের জন্য দেখা যাচ্ছে যে দুই পাশে, এপাশে একটা ইনলেট আছে আর এখানে একটা আউটলেটের মতো আছে এই হুডের, তাই না? একটা আলাদা একটা পোর্শন এখানে অ্যাড করা আছে এবং এই হুডটার প্লেসমেন্টের জন্য একটা স্টেপেরও ব্যবস্থা আছে। খেয়াল করে দেখো যে ইনলেটের যে পানিটা আছে সেই পানিটার আমরা যখন প্রবাহ হওয়াটা অব্যাহত রাখতে চাই তখন তার জন্য এয়ার ভেন্টও আছে। আর কি আছে সাইফন হুডের ক্ষেত্রে, আর এখানে এই এয়ার ভেন্টের পজিশন হচ্ছে ওভারফ্লো স্পিলওয়ের ক্রেস্টের ঠিক আগ মুহূর্তে। সাইফন হুডের ক্রাউন এবং ওভারফ্লো স্পিলওয়ের ক্রেস্ট দুটো প্যারালাল কন্ডিশনে আছে। আমরা সাইফন হুডের ব্যবহার এখানে দেখতে পাচ্ছি ওভারফ্লো স্পিলওয়ের জন্য। অনেক সময় হয় যে আমরা কনস্ট্রাকশনের খাতিরে কোনটা ডিজাইন আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা চিন্তা করি। এটা ছাড়াও দেখা যায় যে তোমার যদি মাল্টিপারপাস অপশনের কারণে তুমি স্ট্রাকচারটাকে অ্যাডাপ্ট করতে চাও তখন আর্কিটেকচারাল ভিউ একটা বড় পয়েন্ট হয়ে থাকে। আমাদের এটা খুব পরিচিত, জায়গার নাম হিসেবে খুব পরিচিত। আমরা আসলে খুব কম আমাদের ভেতরে আমরা এই জায়গাটা ভিজিট করেছি, কাপ্তাই ব্যারেজ। এখানে তাহলে ছবিটা দেখে, এই টাকার উপরে যে ছবিটা আছে ছবিটা খুব ক্লিয়ার নাই, ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে যে এখানে কি ধরনের স্পিলওয়ে আছে? ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে যে কি ধরনের স্পিলওয়ে আছে এখানে? এখন কি তোমরা ছবিটা আইডেন্টিফাই করতে পারছো যে স্পিলওয়ে কোন অংশগুলোকে বলা হচ্ছে যেখান থেকে পানি প্রবাহ করছে? এই যে এগুলি এটা স্পিলওয়ে থেকে পানির প্রবাহ বোঝাচ্ছে। কি ধরনের স্পিলওয়ে হতে পারে এটা? ম্যাডাম এটাকে তো অগি স্পিলওয়ের মতোই দেখা যাইতেছে। হ্যাঁ, স্পিলওয়ে। আরেকবার বলো কি ধরনের ম্যাডাম স্পিলওয়ে এটা কি বলছো? অগি স্পিলওয়ে? হ্যাঁ, ওভারফ্লো অগি স্পিলওয়ের মতো, এক্স্যাক্টলি। দুটো বিষয় আছে এখানে। এখানে এদের ব্যাখ্যার সময় এরা প্রায় বলে থাকে 16টা গেট আছে এখানে। আর এই স্পিলওয়ে গুলোর ক্ষেত্রে এই গেট যেগুলো আছে গেটগুলো তারা কন্ট্রোল করে আর কি, কন্ট্রোলড স্পিলওয়ে বলা হয়। কন্ট্রোলড স্পিলওয়ের ক্ষেত্রে তারা ফ্লোটা কম বেশি করবার জন্য গেটগুলোকে অপারেট করতে পারে। অগি স্পিলওয়ের অবস্থান আমরা দেখছি যে কাপ্তাই ব্যারেজে। এই ইকুয়েশনটা কি কখনো দেখা হয়েছে?
জি ম্যাডাম, ওয়্যারের ক্ষেত্রে কোনো অনেকবার দেখা হয়েছে, এটা দেখে পড়ে পাশ করা হয়েছে, তাই না? তাহলে শার্প টেস্টেড ওয়্যারের জন্য এই ইকুয়েশনটা আরেকবার লিখবে, কারণ তোমরা কিন্তু অলরেডি দেখেছো ওয়্যারের ব্যবহার কোথায় হয়েছে, স্পিলওয়ের সামনেই হয়েছে, তাই না? তাহলে ওয়্যারের ব্যবহারটা সেই স্পিলওয়ের সামনে যখন হচ্ছে, আমরা একইভাবে ওয়্যারের ইকুয়েশন আমাদের প্রয়োজন হবে। তাহলে আমরা শার্প টেস্টেড ওয়্যারের জন্য এই কিভাবে প্রুভ করতে হয়, কিভাবে ড্রাইভ করতে হয়, এটা সবিস্তারে আমরা জেনে নিব। কারণ আমাদের জেনে নেওয়ার জন্য নতুন কিছু পড়তে হবে না, আগের জিনিসই আমাদেরকে দেখে দেখে একটু পড়ে নিতে হবে যে কিভাবে শার্প টেস্টেড ওয়্যারের জন্য এই ইকুয়েশনটাকে ড্রাইভ করতে হয়। আমরা ন্যাপির কথা বলছিলাম। ন্যাপি জিনিসটা আসলে কি? ন্যাপি জিনিসটা সম্পর্কে আরেকবার বোধহয় একটু বলা ভালো, যে আমরা যখন স্পিলওয়ের উপর থেকে পানির প্রবাহ ঘটছে, আমি ওগি স্পিলওয়ের এক্সাম্পলটাই নিয়ে আসছি। ওগি স্পিলওয়ের এই এক্সাম্পল থেকে দেখো, পানিটার যখন প্রবাহ ঘটছে স্পিলওয়ের উপর থেকে, আপার ন্যাপি যেটাকে বলছি, যেটা অ্যাটমসফিয়ারিতে এক্সপোজড বা যেটা বায়ুতে এক্সপোজড, যে অংশটুকু আপস্ট্রিম থেকে পানি আসার পথে, আপস্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে পানি যাওয়ার পথে যে অংশটুকু আপস্ট্রিমে এক্সপোজ, সেই অংশটুকুকে আপার ন্যাপি বলছি। যে অংশটুকু স্ট্রাকচারের সারফেস বরাবর বা সারফেসের টাচে আছে তাকে আমরা লোয়ার ন্যাপি বলছি। তাহলে আপার ন্যাপি এবং লোয়ার ন্যাপি এই দুটো টার্ম আছে। এখন খেয়াল করে দেখো যে যদি এমন হয় যে আপার ন্যাপি থেকে লোয়ার ন্যাপিতে যাওয়ার যে স্ক্যামেটিকটা, এটা কি তোমরা ড্র করতে পারবে যে আপার ন্যাপি এবং লোয়ার ন্যাপির ভেতরে যে স্ক্যামেটিকটা আছে, এখানে কিছুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপার ন্যাপি এবং লোয়ার ন্যাপি বরাবর একটা চেঞ্জ আছে। কিন্তু হঠাৎ করে আপার ন্যাপি থেকে লোয়ার ন্যাপিতে যদি কেউ খুব দ্রুত চলে আসে, তখন দেখা যায় যে ওয়াটার সারফেসের ভেতরে এক ধরনের এয়ার পকেট ক্রিয়েট হয়। আমি কথাটা বলছি, মোট 3টা টার্ম আমি ব্যবহার করছি। প্রথম টার্মটা হচ্ছে আপার ন্যাপি, দ্বিতীয় টার্মটা হচ্ছে লোয়ার ন্যাপি। এখন আমি বলছি যে আপার ন্যাপি থেকে লোয়ার ন্যাপিতে যাওয়ার দ্রুততা বেশি হলে সেই অংশে আমরা দেখতে পাই যে আপার ন্যাপি এবং লোয়ার ন্যাপির মাঝখানে একটা এয়ার পকেটের ক্রিয়েশন হচ্ছে, এবং এই এয়ার পকেট ক্রিয়েশন যে হচ্ছে বা এই যে খুব দ্রুতভাবে যাওয়ার সময় যে যে অংশটুকু কে আমরা বলছি এয়ার পকেট হচ্ছে, এই এয়ার পকেটটাকে আমরা যদি এক্সক্যাভেট করতে পারি, সেই অংশটাকে আমরা বলবো CLING, ক্লিং, CLING, ক্লিঙ্গিং ন্যাপি, ING, ক্লিঙ্গিং ন্যাপি, CLING, ক্লিঙ্গিং ন্যাপি। তাহলে টোটাল 3টা টার্ম আমরা শিখবো। একটা হচ্ছে আপার ন্যাপি কাকে বলে, লোয়ার ন্যাপি কাকে বলে, এবং ক্লিঙ্গিং ন্যাপি কাকে বলে। ম্যাডাম এই এয়ার পকেটটা তৈরি হওয়ার কারণটা যদি একটু বলতেন যে ম্যাডাম এয়ার পকেটটা আমরা হচ্ছে এয়ার পকেটটা তোমার নরমালি তো ক্রিয়েট হবে। ক্লিঙ্গিং ন্যাপিতে হচ্ছে আমি এয়ার পকেটটা বের করে নিতে পারবো। আমি কি আরেকটু সামনেটা এইখানে দেখো, এইখানে আমাদের আপার ন্যাপি কোনটা, আমি যেখানে কার্সরটা দিয়েছি, তাই না? লোয়ার ন্যাপিটা কোনটা, নিচে যেখানে কার্সরটা প্লেস করছি। আমি কার্সর যেখানে প্লেস করছি তোমরা কি দেখতে পাচ্ছো? আচ্ছা, আমি ক্লিয়ার ছবিটা যাই। আপার ন্যাপিতে কার্সর প্লেস করলাম, এটা দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তারপরে লোয়ার ন্যাপিতে কার্সর প্লেস করলাম, দেখা যাচ্ছে? জি ম্যাম। এর নিচে এই অংশটা দেখি, এর নিচে যেখানে কার্সর প্লেস করা আছে ওখানে কি আছে? এখানে এয়ার আছে। তাহলে এটা তো এয়ার পকেট ক্রিয়েট হলো না? কিন্তু ম্যাডাম অগি স্পিলওয়ের ক্ষেত্রে এখানে তো আসলে এয়ার ছিল না, এখানে তো একটা কংক্রিট ছিল। না, এটা কমপ্লিটলি মানে ন্যাপি বোঝানোর জন্য ওখানে গিয়েছিলাম, কিন্তু ওখানে তোমার এয়ার পকেটটা আসলে ক্রিয়েট হবে একদম পরে যাওয়ার পরে, তাই না? কিন্তু এখানে তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এয়ার পকেটের জন্য, ক্লিয়ারলি তোমার স্টেট ড্রপ স্পিলওয়ের ক্ষেত্রে বোঝা যাচ্ছে, তাই না? স্টেট ড্রপ স্পিলওয়ের ক্ষেত্রে যদি আমরা এটা বোঝাতে চাই, এয়ার পকেট যেখানে ক্রিয়েট হচ্ছে, এই এয়ার পকেটের ভেতরে
আমরা এই এয়ারের অংশটুকু যদি বাদ দিয়ে ফেলি, এয়ারটাকে যদি এখান থেকে এভাকুয়েট করে ফেলি, এয়ারটাকে সরিয়ে ফেলি, তাহলে আপার ন্যাপি, লোয়ার ন্যাপি, এই আপার ন্যাপি এবং লোয়ার ন্যাপি একদম এর গা ঘেঁষে পড়বে, তাই না? এখানে বাতাসের অবস্থানটা এত জায়গা জুড়ে আমরা দেখতে পারবো না, বাতাসের অবস্থানটা এত জায়গা জুড়ে দেখতে পারবো না। সেই পদ্ধতিতে আমরা যখন এয়ারটাকে ওখান থেকে সরিয়ে ফেলতে পারবো, তাকে আমরা, যে ন্যাপিটা আমরা ক্রিয়েট হবে সেটা, তাকে আমরা ক্লিঙ্গিং ন্যাপি বলবো, CLING ক্লিঙ্গিং ন্যাপি বলবো। আমাদের কাছে দেখা যাবে যে আমরা এই ন্যাপিগুলোর ক্ষেত্রে এয়ারের যে উপস্থিতি এবং অনুপস্থিতি, এই দুটো প্রেক্ষিতে আমরা এটাকে বলে থাকবো অ্যারেশন অফ দ্য ন্যাপি। অ্যারেশন অফ দ্য ন্যাপি সম্পর্কে একটু ডিটেলস নিজেরা জেনে নিতে হবে, এবং যে কয়টা টার্ম বলা হলো, আপার ন্যাপি, লোয়ার ন্যাপি এবং এয়ার পকেট, এয়ার ভেন্ট, এভাকুয়েশন, আর সেখান থেকে আমরা ক্লিঙ্গিং ন্যাপি কাকে বলে সেটাকে যেন আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমাদের কাছে আর আছে কন্ট্রাক্টেড ওয়্যার। কন্ট্রাক্টেড ওয়্যারের ক্ষেত্রে আমরা কিছুটা আজকে পড়বো। কন্ট্রাক্টেড ওয়্যারের ক্ষেত্রে দেখা যাবে একটা চ্যানেল যদি আমার থাকে, যেখানে ওয়্যারের লেন্থ হচ্ছে এল পরিমাণ, এবং এই পুরো লেন্থটাকে সে ব্যবহার করতে পারছে, আমি আবারও বলছি পুরো লেন্থকে সে ব্যবহার করতে পারছে, তখন আমরা সেই অংশটাকে এল দিয়েই প্রকাশ করতে পারছি। কিন্তু দেখা যাবে যে তার দুইটা পাশে যখন পানিটা প্রবাহ ঢুকছে, শার্পনেসের কারণে পানিটা কিন্তু পুরোপুরি পুরো লেন্থ জুড়ে ঢুকতে পারছে না বা পাস হতে পারছে না। পুরো লেন্থ জুড়ে পাস না হতে পারার এই সময়ে আমরা যদি হিসাব করে থাকি, দেখা যাবে তার ইফেক্টিভ লেন্থ হবে LE পরিমাণে। তাহলে এল থেকে LE অবশ্যই ছোট হচ্ছে, কতটুকু পার্সেন্ট ছোট হচ্ছে? দুই পাশ থেকে দেখা যাচ্ছে 1% করে জায়গা তার লেগে যাচ্ছে, তখন এল থেকে 1% করে জায়গা দুই পাশ থেকে বিয়োগ দিলে LE বা ইফেক্টিভ লেন্থ বোঝানো হচ্ছে। পি মানে কি দেখা যাচ্ছে? পি হচ্ছে তার ওই ওয়্যারটার বটম থেকে কতটুকু উচ্চতায় তার অবস্থান আছে। H1 কি? ওয়্যারের ক্ষেত্রে পানির তার উচ্চতা থেকে পানির উচ্চতা পর্যন্ত যে দূরত্ব আছে তাকে আমরা H1 দিয়ে প্রকাশ করছি। আমরা একটা প্রবলেম সলভ করবো, একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের কথা বলবো, যে চ্যানেলটাতে 2 মিটার ওয়াইড একটা চ্যানেল আছে, ফ্লোর ডিসচার্জের পরিমাণ 0.350 মিটার কিউব পার সেকেন্ড। আমাদেরকে একটি রেক্ট্যাঙ্গুলার ওয়্যারের ডিজাইন করতে হবে যার কিনা ফুল উইথ, চ্যানেলের ফুল উইথ দিয়েই সে পাস করতে পারবে পানিটাকে, এবং এখানে আপস্ট্রিম ডেপথের পরিমাণ 0.850 মিটার। তাহলে আমরা কি বের করব? রেক্ট্যাঙ্গুলার ওয়্যারের হাইটটা বের করব, আর উইথের পরিমাণ আমাকে কি বলা আছে? চ্যানেলের যে উইথ আছে সেই উইথ 2 মিটার, 2 মিটারই সে দেখাতে পারবে। তাহলে আমরা কোন ইকুয়েশন এখানে ব্যবহার করতে পারবো এবং কি বের করতে হবে? তাহলে আমাদের কাছে এল এর মানটা কি জানা আছে? এল কত? এল এর মান কত?
রোল 37 নিলয়, এল এর মান কত? এল এর মান কি কোনোভাবে কোনোভাবে বের করা গেল? রোল 55 জয়। কে বলতে পারবা? এখানে H1 বের করতে চাই, ইকুয়েশনটা কি হবে? সাফাত বলবা? ম্যাডাম ইকুয়েশনটা হবে কিউ ইজ ইকুয়াল টু 2/3 সিডি রুট ওভার জিএল এইচ1 টু দি পাওয়ার 3/2। এখান থেকে ম্যাডাম এল এর ভ্যালুটা আসলে 2 বসাবো, কিউ এর ভ্যালুটা আসলে 0.350 বসাবো, সেখান থেকে এইচ1 এর ভ্যালুটা বের করব। আর H1 কত আসে? ম্যাডাম এটা ক্যালকুলেশনটা আসলে করি নাই আমি। করো, H1 কত আসবে? ম্যাডাম আসলে সিডির ভ্যালুটা কত ধরতে হয় এটা আসলে ম্যাডাম ফ্লুইড মেকানিক্সে পড়ছিলাম, তো এই জিনিসটা আসলে আমার খেয়াল নাই ম্যাডাম, আপনি যদি হ্যাঁ, একটু এটা বলতেন। এটা সবাই একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি যে সিডের ভ্যালু না হলে আমরা এই ইকুয়েশনটিকে ব্যবহার করতে পারবো না, এবং আমরা এই ইকুয়েশন ব্যবহার করতে চাই। আমাদের কাছে এখানে রেক্টেঙ্গুলার ওয়্যারের কথা বলা আছে, তো আমরা রেক্টেঙ্গুলার ওয়্যারের জন্য 0.64 ধরে প্রথমে একটা ট্রায়াল দিব, দেখবো যে আমাদের সিডি ভ্যালুটা ঠিক আছে কিনা। এটা একটু লিখে রাখবে। আমরা অ্যাসিউম করে নিচ্ছি 0.64, তাহলে 0.64 ধরে এল এর মান 2 মিটার ধরে, কিউ এর মান 0.350 ধরে, H1 এর মান কত আসে? ম্যাম এইচ এর ভ্যালু কি 0.2 মিটার, একটু চেক করবেন। 0.205 মিটার, তাই তো? এখন জি খেয়াল ম্যাডাম। করে দাও, দেখো যে আমাদের পি এর মান কত হয়। পি এর মান কত হয়? তাহলে 0.85 থেকে 0.205 বিয়োগ দিচ্ছি, আমরা পি এর মান পাচ্ছি 0.645। ওকে,
পি এর মান 0.645 আমরা এখানে বের করতে পারলাম। 0.645 কি আমরা একসাথে বের করতে পারছি কিনা? হ্যাঁ, ম্যাডাম আমরা এখানে পি এর ভ্যালুটা কিসের জন্য বের করলাম? আমরা কি ম্যাডাম ভ্যালোসিটি অফ অ্যাপ্রোচ বের করতে চাচ্ছি? না, পি এর মানটা আমরা বের করতে চাচ্ছি কারণ আমাদের আসলে সিডিটা চেক করা দরকার। হ্যাঁ, সিডি চেক করার জন্য আমরা একটা ইকুয়েশনের সাহায্য নেব। ইকুয়েশনটা একটু লিখবে তোমরা। রেবকের ইকুয়েশন, আর ই এইচ বিওকে, রেবকের ইকুয়েশনটা হচ্ছে এরকম যে H1/P, H1/P এর মান যদি H1 ডিভাইডেড বাই P, এটার রেশিও যদি 5 এর সমতুল্য হয় অথবা 5 থেকে কম হয়, তখন আমরা এই ইকুয়েশনটাকে ব্যবহার করব। এই ইকুয়েশনের জন্য আমাকে সিডি সমান সমান লিখবো আমরা 0.611 প্লাস 0.611 প্লাস হচ্ছে 0.08 ইন্টু H1/P। তাহলে H1/P এর রেশিওটা যদি 5 এর মধ্যে হয় তাহলে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করে সিডি বের করতে পারবো। সিডি বের করছি 0.611 প্লাস 0.08 ইন্টু H1/P। এখন H1/P আমরা নতুন ভাবে আমরা যে ক্যালকুলেশন করলাম, H1 টাকে পেলাম হচ্ছে 0.205 আর P এর মান পেলাম হচ্ছে 0.645। দুটো রেশিও করলে কত হচ্ছে? 5 এর থেকে কম হচ্ছে না বেশি হচ্ছে? ম্যাডাম এটা তো 1 এর চেয়েও কম হচ্ছে। তাহলে সেটা কত? 0.318 মিটার। জি ম্যাম। 0.318 মিটার দিয়ে তাহলে আমরা একবার একটু চেক করে দেখি যে আমরা সিডি এর ভ্যালু তো 0.64 দিয়ে শুরু করেছিলাম। এখন 0.318 যদি রেশিওটা হয় তাহলে তার সাথে 0.08 কে মাল্টিপ্লাই করব, প্লাস করব 0.611 করলে সিডির ভ্যালু কত হয়? 6.4 আসতেছে। তাহলে 0.636। যেহেতু আমি আসলে বইয়ের যে ভ্যালু ধরে এটার যে ভ্যালু ধরে এটা টেস্ট করছে ট্রায়ালটা, সেই ট্রায়াল ধরেই আমি করেছি, সেজন্য মানে কাছাকাছি ভ্যালু এসেছে। তোমাদের ক্ষেত্রে সবসময় যে এরকম কাছাকাছি ভ্যালু এক ট্রায়ালেই হবে এরকম হবে না। তবে একটু খেয়াল রাখতে হবে যে শার্প টেস্টেড ওয়্যারের জন্য আসলে সিডির ভ্যালু কত হয় সেই ভ্যালু ধরে তোমরা ক্যালকুলেশনটা শুরু করবে। খুব মানে বড় ডিফারেন্স হলেও দেখা যায় যে তোমার ট্রায়াল দুটো দেওয়ার পরেই বোঝা যায় যে তুমি আসলে প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা। ট্রায়াল দুটো দিলেই তোমার কাছে লজিক্যালি সেই ট্রায়াল যদি দুইবার দাও তাহলে তোমার 95% পর্যন্ত মার্কস যে কোনো পরীক্ষাতে দিয়ে দেওয়া হয়। কারণ হচ্ছে তুমি একটা প্রবলেমের জন্য তো সারাটা টাইম ট্রায়াল দিয়ে বেড়াবে না, তাই তো? তো ম্যাডাম এটা একটু আমাদেরকে খেয়াল যদি রেখো। সিডির ভ্যালুটা প্রশ্নেই বলে দিত তাহলে তো আমাদের ম্যাডাম সিডির ভ্যালু তোমাকে চেক করার সুযোগ আছে, তাই তো? আমরা যে প্রবলেমটা শুরু করেছি, প্রবলেমটাতে প্রথম ধাপে ছিল যে ফুল যদি লেন্থ জুড়ে পানিটা পাস করে তাহলে আমরা কি করব, যদি ফুল লেন্থ জুড়ে পানিটা পাস না করে কিছু পরিমাণে কন্ট্রাক্টেড হয়ে যায়, যেটা দেখাচ্ছিলাম এই চ্যানেলটার ছবি দিয়ে, সেই অবস্থানে চ্যানেলের অন্যান্য প্রপার্টি কেমন হবে ওটা নিয়ে আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিটেলস পড়াবো। আমি ক্লাসটা এখন শেষ করব, তবে তোমাদের সাথে দুটো বিষয় একটু আলোচনা করব। সেটা হচ্ছে আমি স্লাইডটা এখানে শেয়ারিংটা করে দিচ্ছি। দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করা দরকার। একটা বিষয় হচ্ছে যদি সব কিছু ওকে থাকে তাহলে আমার আর দুটো ক্লাস হলে তোমাদের পোর্শনটুকু আমি শেষ করে দিতে পারবো। অনেক সময় হয় যে আমাদের যেহেতু একটাই কোর্স আমার এবং হজরত আলী স্যারের, অনেক সময় দেখা যায় যে স্যারের পোর্শনে কোনো কারণে যদি তোমার পুরোপুরি কমপ্লিট না করতে পারেন তখন হয়তো একটা পোর্শন আমি একটু পড়িয়েও দিই, সেটা দরকার হলে সেটাও হয়তো করতে হবে। কিন্তু আমার যেটা দরকার তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, সেটা হচ্ছে আমি তো ভেবেছিলাম ক্লাস করতে করতে তোমরা একসময় চলেই আসবে চুয়েটে, এই জন্য পরীক্ষা বা ক্লাস নেইনি।
এখন তোমাদের কাছে কি মনে হয়, আম, তোমরা কি এসে ক্লাস টেস্ট দিবে নাকি অনলাইনে দিতে চাও? ম্যাডাম, আমরা আসলে অনলাইনে আসলে কখনো ক্লাস টেস্ট দেইনি, তো এটা কেমন হবে বা কি মানে যদি এসে ক্লাস টেস্ট দেওয়ার সুযোগ থাকে তাহলে সেটা করা যায়। আর আপনি যদি মনে করেন যে আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিবেন ক্লাস টেস্টের বদলে, তাহলে সেটাও আমাদের জন্য ভালো হয়। কিন্তু ম্যাডাম, অনলাইনে আসলে ক্লাস টেস্ট দেওয়াটা 20 মিনিট 25 মিনিটের মধ্যে সাবমিশন করা, অনেকে আবার গ্রামে বসে ক্লাস করতেছে, মানে সব দিক থেকে আসলে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় অনলাইনে ক্লাস টেস্টটা দেওয়া। এখন অ্যাসাইনমেন্ট সিস্টেম, অ্যাসাইনমেন্ট কি অন্যান্য সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দিয়েছো তোমরা? হজরত আলী স্যারের আমরা অ্যাসাইনমেন্ট একটা সাবমিট করেছি, আর ফারুক স্যার আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, ওটা সাবমিট করার ডেট দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি অ্যাসাইনমেন্টটা আপলোড করে দিব। অ্যাসাইনমেন্টটা আপলোড করার পরে তোমরা হচ্ছে লাস্ট ক্লাসের পরে টাইম পাবে 3 দিন। 3 দিনের পরে এটা সাবমিট করবে আর কি। হ্যাঁ, 3 দিনের মধ্যে এটা সাবমিট করো। আমি আমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। তাহলে আমার ক্লাস আসলে আর দুটো প্রয়োজন আমার অংশটুকু শেষ করতে। আমি আজকে র্যাপিডলি ভ্যালিড ফ্লোটা বেশ খুব স্লো পড়াচ্ছি, এই কারণে যে আমি আসলে ইউনিফর্ম ফ্লো থেকে র্যাপিডলি ভ্যালিড ফ্লো পড়াচ্ছি, এই কারণে এর স্পিডটা অনেক কম। নর্মালি যেটা হয়, গত বছর থেকে আমি আসলে 1 ক্রেডিট করে কোর্সটা নিচ্ছি। এর আগে আমি নিতাম 2 ক্রেডিট। সেই সময় দেখা যেত যে আমি ইউনিফর্ম ফ্লো পড়িয়ে, তারপরে গ্র্যাজুয়ালি ভ্যালিড ফ্লো পড়িয়ে, তারপরে র্যাপিডলি ভ্যালিড ফ্লো পড়তাম। যার কারণে আমার মনে হতো যে অলরেডি স্টুডেন্টরা টিউন হয়ে থাকে যে ইউনিফর্ম ফ্লোর পরে ভেলোসিটিতে চেঞ্জ আসছে, আগের মতোই সেই ক্যালকুলেশন গুলো হবে, কিন্তু আগের মতো অনেক ইকুয়েশন সেম হবে, কিন্তু ওই চেঞ্জ গুলো তারা ধরতে পারে। হ্যাঁ, তাহলে এখন র্যাপিডলি ভ্যালিড ফ্লো আমি নেক্সট ক্লাসে স্পিলওয়ে রিলেটেড যে কথাগুলো বলছি এখানে শেষ হবে, এবং হাইড্রোলিক জাম্প পড়ানো শুরু করবো। তো এর ভেতরে আমি ইউনিফর্ম ফ্লো চ্যাপ্টারকে হাইলাইট করে অ্যাসাইনমেন্টের কোশ্চেন আপলোড করে দিব। আমাদের ক্লাস যেদিনকে শেষ হবে সেই ক্লাস শেষ হওয়ার 3 দিনের মধ্যে এটা দিয়ে দিতে হবে। আমি লাস্ট ডেটটা ওখানে উল্লেখ করে দিব। তোমরা কি জানো তোমাদের লাস্ট ক্লাস কবে? ম্যাডাম, লাস্ট ক্লাস বলা হয়েছে আসলে জানুয়ারির 6 তারিখ সম্ভবত। তো ম্যাডাম, আমাদের কি আসলে উইন্টার ভ্যাকেশন দেওয়া হবে? জানুয়ারির 6 তারিখে হলে কি উইন্টার ভ্যাকেশন? নর্মালি তো ম্যাডাম আমরা যখন ক্যাম্পাসে থাকতাম আমাদেরকে ডিসেম্বরের 20 তারিখে উইন্টার ভ্যাকেশনটা দিয়ে 21 দিত। তারিখ থেকে 31 তারিখ, বোধহয় 21 তারিখ থেকে 31 তারিখটা এখনো আমি জানি না, তোমাদের বোধহয় কোর্স কোঅর্ডিনেটর কনফার্ম করে দিবে। না হলেও যেটা আমি বুঝতে পারছি যে যদি আমাদের কনফারেন্সের টাইম ঠিক থাকে, আমাদের কনফারেন্সের টাইম ওই 21 তারিখের উইকে, সেক্ষেত্রেও আজকে 7 তারিখ, তোমাদের সাথে 14 তারিখে ক্লাসটা ক্লিয়ারলি আমি নিতে পারবো। ঠিক আছে, তারপরের ক্লাসটা নিয়ে বোধহয় আমাদেরকে চিন্তা করতে হবে। তারপর আরেকটা ক্লাস হলে আমি মানে কমফোর্টেবলি ক্লাস শেষ করতে পারবো। আর ম্যাডাম, আজকের টপিকটা আপনি কোন বই ফলো করছেন ম্যাডাম, সেটা কি একটু বলবেন? আজকে বই সুব্রমণিয়ার বই থেকে, তবে আমি ডিটেলস যেটা স্পিলওয়ে সম্পর্কে বলছি এটার অনেকখানি তোমার এসকে গার্গের বই থেকে। তবে এসকে গার্গের বইয়ের অত ডিটেলস কখনো তোমাকে জিজ্ঞাসা করা হবে না। স্পিলওয়ে সম্পর্কে আমি ওই 1-2 লাইন করে যেভাবে বলেছি এটুকু হলেই তোমাদের জন্য সাফিসিয়েন্ট। ডিটেলস স্পিলওয়ে সম্পর্কে যখন স্পিলওয়ে চ্যাপ্টারটা পড়বে 4th ইয়ারে গিয়ে, তখন তোমাদের জন্য প্রয়োজন হবে। ওরকম ডিটেলস স্পিলওয়ে তোমাকে এই কোর্সে জিজ্ঞাসা করা হবে না। তোমাকে একটা ধারণা দেওয়া যে ওগি স্পিলওয়ে নাম তোমরা শুনছো, কিংবা কিউট স্পিলওয়ে নাম বা সাইফুন স্পিলওয়ে সম্পর্কে নাম শুনছো, সেগুলি আসলে কেমন। ওকে, তাহলে আমি এখানে ক্লাসটা শেষ করছি। নেক্সট ক্লাসে তোমরা আসার আগে একটু ক্লাসরুমটা চেক করবে, যেখানে অ্যাসাইনমেন্টটা আপলোড থাকবে। ঠিক আছে, ওকে।